হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক বিভিন্ন মতবাদ। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন ও পাবলিক সার্ভিস কমিশনের এসএসসি এসএলএসটি, পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের WB-সেট এবং কলেজ লেভেলের গ্র্যাজুয়েশন এবং স্কুল লেভেলের 11-12 পরীক্ষার ক্ষেত্রে একটি উপযোগী এবং গুরুত্বপূর্ণ টপিক হলো রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক বিভিন্ন মতবাদ। এই টপিকটি নিয়ে আজকে থাকছে বিস্তারিত আলোচনা এবং কোন ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা নির্ভরযোগ্য ধারণা। ইতিমধ্যেই এই ইউনিট থেকে MCQ প্রশ্নপত্র চ্যানেলে প্রকাশ করা হয়ে গিয়েছে। যারা দেখেননি তারা অতি অবশ্যই দেখে নেবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কখন এবং কিভাবে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে এবং রাজনৈতিক সমাজতত্ত্ববিদদের মধ্যে যথেষ্ট পরিমাণে বিরোধিতা রয়েছে। আমরা মূলত দুটি পদ্ধতিতে বিভক্ত করে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদকে জাস্টিফাই করার চেষ্টা করব। সেখানে একটা হচ্ছে কাল্পনিক মতবাদ এবং অপরটি হচ্ছে ঐতিহাসিক মতবাদ। কাল্পনিক এবং ঐতিহাসিক মতবাদ। কাল্পনিক মতবাদের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ মতবাদ রয়েছে, যথা ঐশ্বরিক মতবাদ, বলপ্রয়োগ মতবাদ ও সামাজিক চুক্তি মতবাদ। এবং ঐতিহাসিক মতবাদের মধ্যে রয়েছে বিবর্তনমূলক মতবাদ। ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে বলে রাখি, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখুন, প্রথমে আমরা জেনে নিই ঐশ্বরিক মতবাদ সম্পর্কে। ঐশ্বরিক মতবাদ বা ঐশ্বরিক উৎপত্তিবাদ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে যে সমস্ত প্রচলিত মতবাদ রয়েছে তার মধ্যে সবথেকে পুরনো প্রাচীন মতবাদের নাম হলো ঐশ্বরিক মতবাদ। সেন্ট অগাস্টাইন, সেন্ট পল, রবার্ট ফিলমার এরা হচ্ছে এই ঐশ্বরিক উৎপত্তিবাদের বা ঐশ্বরিক মতবাদের মূল প্রচারক। এই মতবাদ কি বলছে? এই মতবাদ অনুসারে পৃথিবীতে রাষ্ট্র হলো ঈশ্বরের সৃষ্টি, অর্থাৎ রাষ্ট্র সৃষ্টি করেছেন কে? রাষ্ট্রের স্রষ্টা হলেন ঈশ্বর। পৃথিবীতে রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি। প্রজা পালনের দায়িত্ব দিয়ে ঈশ্বর তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, অর্থাৎ রাষ্ট্র সৃষ্টি করেছেন ঈশ্বর এবং ঈশ্বরের প্রতিনিধি হচ্ছে এই পৃথিবীতে ধরাধামে হচ্ছে কে? রাজা। রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। তিনি প্রজা পালনের জন্য ঈশ্বর রাজাকে প্রতিনিধি করে পৃথিবীতে পাঠিয়েছেন বলে মনে করছে ঐশ্বরিক মতবাদ। এখানে রাজার নির্দেশ হচ্ছে ঈশ্বরের নির্দেশ। রাজার আদেশ হলো আইন এবং এই আইন হলো চূড়ান্ত। অর্থাৎ রাজা যে নির্দেশ বা আদেশটা প্রণয়ন করবেন, যে আইনটা কথাটা বলবেন সেটা হচ্ছে আইন এবং সেটাই চূড়ান্ত আইন। কেননা রাজা যেটা বলছেন বা যেটা আদেশ করছেন সেটা হচ্ছে ঈশ্বর কর্তৃক নির্দেশিত আইন এবং সেই আইন, রাজার সেই আইনকে যদি কেউ অমান্য করে তাহলে ধরে নেওয়া যাবে সে ব্যক্তি বা সেই লোক ঈশ্বরের আইনকে, ঈশ্বরের নির্দেশকে অমান্য করছে। রাজা তার কাজকর্মের জন্য সাধারণ জনগণের কাছে দায়ী থাকবেন না। সে যা কাজ করবে সেই জন্য জবাবদিহিতা করবেন শুধুমাত্র ঈশ্বরকে। জনগণের কাছে জবাবদিহিতা করতে তিনি প্রস্তুত নন। পঞ্চমত, রাজদ্রোহিতা ধর্মদ্রোহিতার সামিল, অর্থাৎ সাধারণ প্রজা যারা, তারা রাজার কাজকর্মের ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে পারবে না, কোনো বিদ্রোহ ঘোষণা করতে পারবে না। যদি সেটা করে তার মানে যে রাজদ্রোহিতা করবে, রাজার বিরুদ্ধে গেলেই সেটা ধর্মের বিরুদ্ধে যাওয়া, ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া। ঐশ্বরিক এই উৎপত্তিবাদ চরম রাজতন্ত্রের জন্ম হয়। এই যে আমরা কথাগুলি আর কি যেগুলি জানলাম বৈশিষ্ট্যগুলি, এর মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পারছি চরম একটা রাজতন্ত্রের জন্ম দিচ্ছে। এখানে রাজাকেই প্রধান হিসাবে বসিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এই যে মতবাদটা যখন প্রচার করা হয় সেই সময়টা মোটামুটিভাবে ইউরোপের মধ্যযুগে নবজাগরণের ঠিক পূর্বের অবস্থা। নবজাগরণ যখন ইউরোপে শুরু হয় তার আগের অবস্থা। সেই সময় আমরা জানি ইউরোপে গির্জা এবং যাজক যারা ছিল, গির্জার যাজক, তাদের একটা খুবই গুরুত্বপূর্ণ রাজনীতিতে প্রভাব ছিল। সেখানে রাজাদেরকে তারা আর কি পুতুল করে তারাই মূলত আর কি শাসন কার্য পরিচালনা করতো। এখানে রাজাদেরকে তারা উস্কে দিত, এখানে রাজারাই সব রাজা এবং তারা আর কি ক্ষমতা তাদের ফায়দা তোলার চেষ্টা করতো বিভিন্ন যাজকেরা। ঠিক আছে, যেমন রোমান একজন ধর্মযাজক সেন্ট পল,
তিনি বলেছিলেন একসময় রাজার প্রতি আনুগত্য প্রদর্শনকে ঈশ্বর কর্তৃক আরোপিত কর্তব্য বলেছিলেন তিনি। অর্থাৎ রাজার প্রতি আনুগত্য প্রদর্শন করা হচ্ছে মানুষের কাছে ঈশ্বর কর্তৃক আরোপিত একটা কর্তব্য হিসাবে তিনি উত্থাপন করেছিলেন। এইভাবে আর কি আমরা চরম রাজতন্ত্রের বিষয়টি এখানে দেখতে পাচ্ছি। এক কথায় যদি বলি তাহলে এই মতবাদ যেটা বলতে চাইছে যে এখানে রাষ্ট্র সৃষ্টি করেছেন ঈশ্বর, রাজা ঈশ্বরের প্রতিনিধি, তাই রাজা যেটা আদেশ করবে সেটা যেহেতু রাজা ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বরের আদেশ হিসাবে সাধারণ প্রজাদেরকে মেনে নিতে হবে এবং রাজার বিরুদ্ধে যাওয়া মানে ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া। এই মতবাদের মূল সারাংশ থেকে আমরা বুঝতে পারছি যে না, এই মতবাদ কোনো রকমভাবেই সমর্থনযোগ্য নয়। তাই বর্তমানকালের যে সমস্ত রাষ্ট্রচিন্তাবিদ রয়েছেন বিশেষ করে তারা এই মতবাদের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে এই মতবাদ অনৈতিহাসিক একটি মতবাদ, ঐতিহাসিক কোনো ভিত্তি নেই, এটি একটি কাল্পনিক মতবাদ ছাড়া আর কিছুই নয়। এই মতবাদ স্বৈরাচারী রাজতন্ত্র, সে রাজতন্ত্রকে প্রত্যক্ষভাবে সমর্থন দিচ্ছে এবং উস্কানি দিচ্ছে। এই মতবাদ অযৌক্তিক মতবাদ, কেননা ঈশ্বর সাধারণ মানুষের কল্যাণ করে, তিনি সবার মধ্যে আছেন, সবাইকে সমান চোখে দেখেন, কিন্তু এখানে রাজার মধ্য দিয়ে এই সময় শাসন কার্য পরিচালনা করবেন এরকম কোনো ভিত্তি কিন্তু নেই। কাজেই এটা একটা অযৌক্তিক মতবাদ হিসাবে আমরা উপস্থাপন করতে পারি এবং পরিশেষে এটা বলাই যেতে পারে এই মতবাদ একটা অত্যন্ত তীব্র রক্ষণশীল মতবাদ, একটা রক্ষণশীল মতবাদ হিসাবেও আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এই হচ্ছে ঐশ্বরিক মতবাদ। এবার জানবো আমরা দ্বিতীয় যেই গুরুত্বপূর্ণ মতবাদ রয়েছে, বল প্রয়োগ মতবাদ। বল প্রয়োগ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে যে সমস্ত মতবাদ রয়েছে তার মধ্যে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রাচীন মতবাদ হচ্ছে বল প্রয়োগ মতবাদ। এই মতবাদ রাষ্ট্র কীভাবে সৃষ্টি হয়েছে সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছে, যেখানে নামগুলো বলে রাখছি তাত্ত্বিকদের, ডেভিড হিউম থেকে শুরু করে, লিকক থেকে শুরু করে, ওপেনহাইমার থেকে শুরু করে, জেংস থেকে শুরু করে, টিটস্কি থেকে শুরু করে প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা এই মতবাদকে প্রচার করেছেন, বল প্রয়োগ মতবাদ। এই যে বল প্রয়োগ, এই মতবাদের মূল যে বক্তব্য হচ্ছে বল বা শক্তি প্রয়োগের মধ্যে দিয়ে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। বল বা শক্তি প্রয়োগের মধ্যে দিয়েই একটা রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং বল প্রয়োগই হলো রাষ্ট্রের ভিত্তি। বল প্রয়োগই হলো রাষ্ট্রের ভিত্তি এখানে, ঠিক আছে। এই মতবাদ এখানে লেখাও আছে, দেখতে পাচ্ছেন, বল প্রয়োগ। কেননা পাশবিক বল বা বাহুবল হলো রাষ্ট্রের ভিত্তি, এটা বলছে এই মতবাদ। আমরা যদি দেখি বল প্রয়োগের ফলে মানুষের যে আক্রমণাত্মক প্রকৃতির প্রকাশের ফলেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে বলে এই মতবাদ বলছে। কি বলছে? বল প্রয়োগের ফলে মানুষের আক্রমণাত্মক হিংসামূলক নেচারের প্রকাশ পেয়েছে এবং এই যে হিংসাত্মক প্রকৃতির ফলেই নাকি রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এই মতবাদ মানব চরিত্র হলো মূলত কলহপ্রিয়, আক্রমণমুখী, ক্ষমতালিপ্সু, আত্মকেন্দ্রিক। মানুষ সামাজিক প্রাণী আমরা জানি, কাজে তার মধ্যে চাহিদা, ক্ষমতালিপ্সুতা, কলহপ্রিয়তা এগুলি ন্যাচারাল বিষয় একটা থাকবেই, মানুষের মধ্যে থাকে এটা। তো এই আক্রমণমুখী প্রকৃতির জন্যই আদিম অবস্থা থেকেই দুর্বলের উপর যারা সবল মানুষ তারা বল প্রয়োগ করতে থাকে এবং এর ফলে দুর্বল যারা তারা রাজ্য হারাতে থাকে এবং সবলরা আর কি জিতে যায়। এভাবে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে বলে বল প্রয়োগ মতবাদ মনে করছেন। এ প্রসঙ্গে ফরাসি দার্শনিক ভলতেয়ারের একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আছেন। তিনি বলেছিলেন প্রথম রাজা ছিলেন একজন ভাগ্যবান যোদ্ধা। এবং আমি বিশ্লেষণ করে দিচ্ছি একটু। জেংস একজন তাত্ত্বিক বল প্রয়োগ মতবাদের, তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তার এ শর্ট হিস্ট্রি অফ পলিটিক্স নামক একটা বইয়ে, গ্রন্থের মধ্যে এই বিষয়টি নিয়ে চমৎকারভাবে আলোচনা করেছেন। তার মতে জনসংখ্যা বৃদ্ধির ফলে জীবন ধারণের উপযোগী প্রাকৃতিক সম্পদের
অপ্রতুলতা দেখা দিলে যুদ্ধের কৌশলেরও উন্নতি হতে থাকে আস্তে আস্তে। যুদ্ধ পরিচালনার দায়িত্ব তখন কয়েকজন বিশেষজ্ঞর হাতে চলে যায়। সহযোগী যোদ্ধাদের সাহায্যে যুদ্ধের নেতা তখন বৃহৎ ভূখণ্ডের ওপর কর্তৃত্ব আরোপ করতে সক্ষম হন এবং এর ফলে নাকি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে বলে জেমস এ শর্ট হিস্ট্রি অফ পলিটিক্স গ্রন্থে দেখিয়েছেন। তবে আমরা যদি দেখার চেষ্টা করি আদিম মানুষের কথায় যদি ফিরে যাই, দেখুন তো সেই সময় মানুষ একা একা থাকতো নিঃসঙ্গ, তারপর ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটা গোষ্ঠী ছিল, তাই না? এরকমভাবে কিছু কিছু গোষ্ঠী ছিল, তাই তো? এই গোষ্ঠীগুলির আস্তে আস্তে যখন বুঝলো তখন কি করলো, যারা সবল গোষ্ঠী আর একটা গোষ্ঠীর ওপর আক্রমণ করলো, হামলা চালালো। আক্রমণ করার পর এই গোষ্ঠীটাকে তাদের ক্যাপচারে নিয়ে চলে আসলো। তারপর এরকমভাবে অন্য কোনো গোষ্ঠীও ঠিক আক্রমণ করছে, যেমন এই গোষ্ঠীটা এই গোষ্ঠীর সঙ্গে আক্রমণ করে হয়তো জিতে গিয়ে এই রাজ্যটা বড় হয়ে গেল। তো তারপর বড় বড় একটা গোষ্ঠী আমরা দেখতে পাচ্ছি, সেই গোষ্ঠীগুলি আবার নিজেদের মধ্যে দ্বন্দ্ব করলো, যুদ্ধ করলো, যে একটা বড় হয়ে গেল। সেরকম এখানেও হয়তো একটা বড় আছে, তো তাদের মধ্যে এভাবে মারামারি হলো, রাজ্যের উৎপত্তি হলো। আবার দেখা যাচ্ছে পাশাপাশি এরকম আরও একটা রাজ্য আছে, দুটো রাজ্য, তাদের মধ্যে যুদ্ধ হলো, হিংসা প্রয়োগ হলো, তার ফলে একটা বড় সাম্রাজ্যের উদ্ভব হলো। এইভাবে আর কি রাষ্ট্রের উৎপত্তি হয়েছে বলে মনে করছেন বল প্রয়োগ মতবাদের সমর্থকরা। তবে এই মতবাদ কি সমালোচনার ঊর্ধ্বে? কখনো নয়। এই মতবাদও বিভিন্ন দিক থেকে তীব্র সমালোচিত হয়েছে। যেমন রাষ্ট্রের গঠনের ক্ষেত্রে একক উপাদান হিসাবে এখানে বল প্রয়োগকে তুলে ধরা হয়েছে, কিন্তু রাষ্ট্র গঠনের ক্ষেত্রে শুধুমাত্র বল প্রয়োগ যে একমাত্র উপাদান এটা আমরা বলতে পারি না। এ প্রসঙ্গে ম্যাকাইভার বলেছিলেন, পাশবিক শক্তি রাষ্ট্র গঠনের একমাত্র উপাদান যদি হতো তাহলে জলদস্যুদের জাহাজকেও একটা রাষ্ট্র বলা হতো। কেননা জলদস্যুরা তাদের পাশবিক শক্তি প্রয়োগ করে তো একটা জাহাজকে লুণ্ঠন করে নেয়, তাই না? তো সেক্ষেত্রে আমরা জাহাজকেও একটা রাষ্ট্র বলবো। কাজেই আমরা বুঝতে পারছি যে এই মতবাদ কোনো মতেই গ্রহণযোগ্য মতবাদ হতে পারে না। বল প্রয়োগ রাষ্ট্রের ভিত্তি নয়। বল প্রয়োগকে যে রাষ্ট্রের একমাত্র ভিত্তি বলা হয়েছে, তবে আমরা যদি বিশ্ব ইতিহাস দেখি তাহলে যে রাষ্ট্রের কর্তৃত্ব সেক্ষেত্রে জনগণের সম্মতি, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ইত্যাদি বিষয়গুলি কিন্তু রয়েছে, তার ফলে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এখানে শুধুমাত্র এই যে আর কি এই যে বাহুবল, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলি কিন্তু কাজে দেয় না। ইতিহাস সাক্ষী আছে, হিটলারের কথা, মুসোলিনির কথা, ফ্রাঙ্কোর কথা, ইয়াহিয়া খানের কথা, তারা অত্যাচারী শাসক ছিলেন, তারা বল প্রয়োগ করেছেন, কিন্তু তারা কি টিকতে পেরেছেন? পারেননি তারা টিকতে। কাজেই এ প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, বাহুর বল পশুর বল, প্রজাশক্তিতে রাজা শক্তিমান, নহিলে রাজা নিজ বাহুতে তোর কত বল। খুব চমৎকার একটা কথা বলেছিলেন, বাহুর বল পশুর বল, প্রজার শক্তিতে রাজা শক্তিমান, নহিলে রাজা তোর নিজের বাহুতে কত বল। এ প্রসঙ্গে ইংরেজ দার্শনিক টি.এইচ. গ্রিন বলেছিলেন, রাষ্ট্রের ভিত্তি হলো জনগণের সম্মতি, পাশবিক বল নয়। জনগণের সম্মতি হচ্ছে রাষ্ট্রের ভিত্তি, পাশবিক বল নয়। আমরা এই মতবাদকে অগণতান্ত্রিক মতবাদ হিসাবে উপস্থাপন করতে পারি। এখানে গণতন্ত্রের, সাম্য, মৈত্র, স্বাধীনতার কোনো লিমিটে কোনো কিছু এখানে নীতিকে, প্রিন্সিপালকে প্রয়োগ করা হয়নি। এই মতবাদকে আমরা স্বৈরাচারী সাম্রাজ্যবাদের প্রতি সমর্থনকারী একটা মতবাদ হিসাবে উল্লেখ করতে পারি। প্রথমত এখানে স্বৈরাচারী যেহেতু একজন শাসক, সে বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখল করে নেবে, আর কেউ এখানে থাকছে না, সেখান থেকে আর কি স্বৈরাচারিকতার একটা আমরা প্রভাব দেখতে পারবো। সেই সঙ্গে সঙ্গে এখানে সাম্রাজ্যবাদের প্রতি একটা প্রত্যক্ষভাবে সমর্থন আমরা দেখতে পাচ্ছি, পরোক্ষভাবে নয়। যেমন নিটসে, ট্রিটেস্কে, বার্নহার্ডের মতো যে সমস্ত আদর্শবাদী তাত্ত্বিক রয়েছে, তারা এই যে বল প্রয়োগ মতবাদ সেটাকে পরবর্তীতে সাম্রাজ্যবাদ হিসাবে উল্লেখ করেছেন। হ্যাঁ, এবং এ প্রসঙ্গে ট্রিটেস্কে রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক বলেছেন। তার মতে রাষ্ট্র হবে বড়, ভৌগোলিক পরিধি বড় হবে, যুদ্ধ করবে, সাম্রাজ্যবাদ বিস্তার করবে। এই সাম্রাজ্যবাদী বিস্তারের প্রতি তারা প্রত্যক্ষভাবে ইন্ধন জুগিয়েছে, সমর্থন করেছে। আরও আমরা এর বিরুদ্ধে বলতে পারি আরও বেশ কিছু
সমালোচনা রয়েছে, যেমন নীতিবিরুদ্ধ একটা মতবাদ, অনৈতিহাসিক একটা মতবাদ, বিশ্বশান্তির ক্ষেত্রে বিরোধী একটা মতবাদ, এই বল প্রয়োগ মতবাদ বলে অনেকে আর কি সমালোচনা করেছেন। এবার জেনে নেব গুরুত্বপূর্ণ একটি মতবাদ, ভিডিওটা অনেক বড় হবে, একটু দেখবেন। সামাজিক চুক্তি মতবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি মতবাদ। সামাজিক চুক্তি, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এই যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে সমস্ত মতবাদগুলি রয়েছে তার মধ্যে আমরা দুটো জেনে নিলাম, ঐশ্বরিক এবং বল প্রয়োগ। তো সেখানে খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি মতবাদ হচ্ছে, কাল্পনিক মতবাদ হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ বা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এখানে আমরা এই যে সামাজিক চুক্তির কথা বিভিন্ন ধর্মগ্রন্থ দার্শনিকদের রচনার মধ্যে প্রাচীনকাল থেকে সেটার অস্তিত্ব থাকলেও সপ্তদশ এবং অষ্টদশ শতাব্দীর রাজনৈতিক চিন্তাতে, রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে এর একটা বড়সড় ঝড় বয়ে যায়। কারা বয়? ইংরেজ রাষ্ট্রচিন্তাবিদ টমাস হবস, জন লক এবং ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ জ্যাক রুসো। তারা রীতিমতো সেই সময় একটা রাষ্ট্রচিন্তার জগতে ঝড় তুলে দিয়েছিলেন এবং এই তিনজন তাত্ত্বিক টমাস হবস, জন লক এবং জ্যাক রুসো এদেরকে চুক্তিবাদী দার্শনিক, চুক্তিবাদী তাত্ত্বিকও বলা হয়ে থাকে সেই জন্য। যাই হোক, এই যে চুক্তিবাদী তত্ত্ব বা সামাজিক চুক্তি থিওরি মতবাদ কি বলতে চাইছে ঠিক একটু আমরা দেখার চেষ্টা করব। এই মতবাদ বলছে মানব ইতিহাসের এমন একটা সময় ছিল যখন মানুষের মধ্যে রাজনৈতিক কোনো ধ্যান ধারণা, কোনো চেতনা ছিল না। তাই রাষ্ট্র সরকারের কোনো অস্তিত্বই প্রত্যক্ষ করা যেত না, দেখা যেত না। মানুষ বসবাস করত প্রাকৃতিক অবস্থায়, প্রকৃতির রাজ্যে। সেখানে কিছু কিছু মানুষ বলছে এই প্রাকৃতিক পরিবেশ বা প্রকৃতির রাজ্যে মানুষ প্রাক রাষ্ট্রনৈতিক বা প্রাক সামাজিক অবস্থায় বসবাস করত এবং এই অবস্থার শেষে রাষ্ট্রের জন্ম হয় বলে তারা মনে করছেন এই চুক্তিবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা। এবং তাদের জীবন এই যে প্রাকৃতিক অবস্থায় দুর্বিষহ হয়ে গিয়েছিল এবং সেখান থেকে তারা মুক্তির পথ অন্বেষণ করে, মুক্তির পথ খুঁজে পাওয়ার জন্য তারা একে অপরের প্রতি চুক্তি করে, একে অপরের সঙ্গে চুক্তি করার ফলে কি হচ্ছে তাদের মধ্যে, চুক্তি করার ফলে তাদের মধ্যে যখন একটা আর কি স্টেবল একটা পরিস্থিতির যখন সৃষ্টি হয় তখন উদ্ভব ঘটে রাষ্ট্রের বলে সামাজিক চুক্তিবাদী মতবাদ যারা তাত্ত্বিক তারা মনে করছেন। তো এবার তিনজন তাত্ত্বিকের এখানে নাম করলাম, লক, হবস, রুসো। তো এই তিনজন তাত্ত্বিক তাদের দৃষ্টিভঙ্গি থেকে আলাদা আলাদাভাবে এই সামাজিক চুক্তি মতবাদ সংক্রান্ত আর কি মন্তব্য শেয়ার করেছেন, তুলে ধরার চেষ্টা করেছেন। তো প্রথমে আমরা জেনে নেব টমাস হবস, ইংরেজ রাষ্ট্রতাত্ত্বিক টমাস হবস, তিনি ঠিক কী বলছেন, তার মতামতটা কি রাষ্ট্র সৃষ্টি সম্পর্কে, তার অভিমতটা কি, তার ওপিনিয়ন কি, তার ভিউ কি, সেটা আমরা একটু জানব। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখুন, সালটা ছিল 1651, সবাই হয়তো আমরা জানি 1651 সাল। এই সময় একটা বিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয়, হবসের লেখা একটা বিখ্যাত গ্রন্থ, নাম লেভিয়াথান। লিখে দিচ্ছি, হ্যাঁ, লেভিয়াথান, যার অর্থ রাষ্ট্রদানব। এই লেভিয়াথান গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? 1651 সালে। 1651 সালে বইটি প্রকাশিত হওয়ার পর সেখানে হবস কিভাবে রাষ্ট্রের সৃষ্টি হলো তার ব্যাখ্যা দিচ্ছেন। কি বলছেন তিনি? রাষ্ট্রের জন্মের আগে, রাষ্ট্রের জন্মের পূর্বে মানুষ বসবাস করত প্রাক সামাজিক পরিবেশে। কোথায়? প্রাক সামাজিক, গুলিয়ে ফেললে কিন্তু চলবে না, খাতায় পেন নিয়ে বসুন প্রয়োজনে। প্রাক সামাজিক, ওকে। হবস কি বলছেন? প্রাক সামাজিক, প্রাক সামাজিক পরিবেশে বসবাস করত মানুষ। প্রাক সামাজিক মানে কি? প্রাক, যেমন আমরা বলি না প্রাক মাধ্যমিক, প্রাক উচ্চ মাধ্যমিক, বই লেখা থাকবে দেখবেন। তো প্রাক
মাধ্যমিক মানে কোন ক্লাসকে বোঝায়? 9কে, তাই তো। প্রাক উচ্চ মাধ্যমিক বলতে ক্লাস 11কে বোঝায়। ঠিক সেই রকম প্রাক সামাজিক মানে সমাজ ব্যবস্থা সৃষ্টির আগের মুহূর্তকে বোঝাচ্ছে। তাহলে আদিম মানুষের যে রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ কোথায় বসবাস করতে, হবস বলছেন প্রাক সামাজিক বা সমাজ সৃষ্টির আগের পরিবেশে। সেখানে মানুষের নেচার কি ছিল, ক্যারেক্টার কি ছিল, চরিত্র কি ছিল? সেখানে মানুষের চরিত্র ছিল স্বার্থপর, স্বার্থপর, ক্ষমতালিপ্সু ও আত্মকেন্দ্রিক। স্বার্থপর, ক্ষমতালিপ্সু ও আত্মকেন্দ্রিক। স্বাধীনতা, প্রবণতা, কোনো নাম গন্ধ সেখানে ছিল না। তারা শুধুমাত্র ক্ষমতা কিভাবে হয়, ক্ষমতা কিভাবে দেখাতে পারবো সেই জন্য একদম সেখানে জঙ্গল রাজ চলছিল এক কথায়। তারা কলহ বিবাদ, হিংসা, বিদ্বেষ, লুট, ডাকাতি, হত্যা সব সময় করতেই থাকতো। প্রাকৃতিক অবস্থায় কোনো শান্তি ছিল না, কোনো নিয়ম ছিল না, কোনো আইন ব্যবস্থা ছিল না, এবং মানুষ নিজেদের মধ্যে স্বেচ্ছাচারিতার মাধ্যমে আর কি নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করত। একে অপরকে স্বার্থ রক্ষার জন্য কাউকে হত্যা করার ক্ষেত্রেও তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল না, যাকে পারো হত্যা করে দাও, কোনো তাদের মধ্যে কোনো ছিল না ভাবনা চিন্তা। এবং একে অপরকে তারা শত্রু বলে ভাবতো সবসময়। তো হবস বলছে প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন ছিল নিঃসঙ্গ, দরিদ্র, ঘৃণ, পাশবিক ও স্বল্পস্থায়ী। কী ছিল? নিঃসঙ্গ, দরিদ্র, ঘৃণ, পাশবিক এবং স্বল্পস্থায়ী। আদিম মানুষের এই দুর্বিষহ জীবন, এই যে দুর্বিষহ জীবন, এই জীবন ব্যবস্থা থেকে তারা বেরিয়ে আসতে চায়, একটা সময় উপলব্ধি করে, এবং উপলব্ধি করে সেখান থেকে তারা বেরিয়ে আসতে চায়, পথ খুঁজতে থাকে বেরিয়ে আসার জন্য। এবং তারা উপলব্ধি করে সবলের আক্রমণ থেকে দুর্বলকে রক্ষা করতে হবে, তবে একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তাই তারা নিজেদের মধ্যে চুক্তি করে। কটা চুক্তি করে পরীক্ষায় আসে, তাই তারা নিজেদের মধ্যে একটা চুক্তি করে। হবসের মতে তারা একটা চুক্তি করে। কাদের মধ্যে? কাদের? জনগণের সঙ্গে জনগণের, জনগণের, জনগণের সঙ্গে জনগণের চুক্তি হয়। এবং চুক্তি হওয়ার পর জনগণ কি করে, মনুষ্য সম্প্রদায় কি করে, একটা ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে সমস্ত ক্ষমতাকে অর্পণ করে দেয়, তুলে দেয়, অর্পণ করে দেয়। পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তি সংসদ হলেন সার্বভৌম শক্তির কেন্দ্রস্থল। পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত যে ব্যক্তি হবে বা ব্যক্তি সংসদ যে যার কাছে ক্ষমতা থাকবে না কেন, সে হবে সমস্ত সার্বভৌম শক্তির মূল কেন্দ্র। সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে আইন প্রণীত হবে, এবং ওই আইনটা যদি রাজার বিরুদ্ধেও যায়, রাজার বিরুদ্ধে যায়, জনগণের বিরুদ্ধে যায়, রাজা যে আইনটা আর কি করবেন, তো সেক্ষেত্রে রাজার বিরুদ্ধে কেউ যেতে পারবে না। জনগণ রাজার বিরোধিতা করতে পারবে না। কেন পারবে না? রাজা সর্বশক্তিমান, সার্বভৌম ক্ষমতার অধিকারী, চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে রাজা। কেন তারা যদি রাজা কোনো খারাপ কাজ করে সেক্ষেত্রে জনগণ বিরোধিতা করতে পারবে না? হবস বলছেন চুক্তি তো হয়েছিল জনগণের সঙ্গে জনগণের, রাজা তো চুক্তির মধ্যে ছিল না। এই জনগণই নিজেদের মধ্যে চুক্তি করে রাজার কাছে ক্ষমতা তুলে দেয়, তাকে সার্বভৌম ক্ষমতা দিয়ে দেয়। তাই রাজা যদি চুক্তি ভঙ্গ করে তাহলে জনগণ বিদ্রোহ করতে পারবে না। এর মধ্যে দিয়ে তিনি চরম রাজতন্ত্রের তত্ত্ব, চরম সার্বভৌমিকতার তত্ত্ব, আইনগত সার্বভৌমিকতার তত্ত্ব উপস্থাপন করেন। কে করেন? টমাস হবস। আশা করছি বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা হয় টমাস হবস থেকে আবার বলে দিচ্ছি, আমি কুইক রিভিউ করে দিচ্ছি। অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন, কিংবা কমেন্টও করতে পারেন। আমাকে ফোন করলে আমি বিস্তারিত আবার বলে দেব, কোনো সমস্যা নেই। এক কথায় একটু কুইক রিভিউ করে নিই। হবস কী বলছেন? একটা গ্রন্থ দ্য লেভিয়াথান, সেটা 1651 সালে প্রকাশিত হয়।
সেখানে তিনি বলছেন রাষ্ট্রের সৃষ্টির আগে মানুষ প্রাক সামাজিক পরিবেশে থাকতো, সেখানে মানুষ ছিল খুবই খারাপ চরিত্র ছিল, স্বার্থপর ছিল, লোভী ছিল, হিংসা করতো, তারা মারামারি করতো, খুনোখুনি করতো, সবসময় যাকে তাকে হত্যা করতো। সেই সময় তাদের জীবন ছিল নিঃসঙ্গ, দারিদ্র, ঘৃণ, পাশবিক, স্বল্পস্থায়ী। এবং এই জীবন ব্যবস্থা থেকে মানুষ বেরিয়ে আসার চেষ্টা করে এবং তারা নিজেদের মধ্যে একটা চুক্তি করে, জনগণ নিজেদের সঙ্গে এবং রাজার হাতে বা সার্বভৌম একজন শক্তির হাতে, ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে ক্ষমতাটাকে তুলে দেয়। এবং হবস বলছেন তুলে দেওয়ার পর রাজা শাসন ব্যবস্থা পরিচালনা করবে এবং চুক্তির যদি বাইরে চলে যায় রাজা, কিংবা যদি কোনো খারাপ কাজ করে বসে, তো সেক্ষেত্রে রাজার বিরুদ্ধে জনগণ যেতে পারবে না। কেন রাজা তো চুক্তির অংশ ছিলই না, তাহলে জনগণ কিচ্ছু করতে পারবে না। চুক্তি করেছে জনগণ নিজেরা, তারপর রাজার হাতে ক্ষমতা দিয়ে দিয়েছে, তাই এখানে রাজার কোনো দায়িত্ব থাকবে না। এর মধ্যে দিয়ে তিনি চরম স্বৈরতন্ত্রের, চরম রাজতন্ত্রের, চরম আইনগত সার্বভৌমিকতা তত্ত্বের জন্ম দিয়েছেন। এই হচ্ছে টমাস হবস। এবার আলোচনা করব এর পরবর্তী যে তাত্ত্বিক রয়েছেন, ইংরেজ তাত্ত্বিক জন লকের কথা বলবো। জন লক, সালটা ছিল 1690, সালটা ছিল 1690, ওকে 1690 সালে একটা বিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয় জন লকের লেখা, টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট। এই গ্রন্থে তিনি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে তার মতামত জানাচ্ছেন আমাদেরকে। তিনি কি বলছেন? তিনি বলছেন রাষ্ট্র সৃষ্টির হবসের বিরোধিতা করে, হবসের একদম পুরো বিপরীত চিত্র। হ্যাঁ, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ বসবাস করত, প্রকৃতির রাজ্যের অবস্থা ছিল কেমন? তার মতে এক কথা যদি বলি, প্রকৃতির রাজ্যের অবস্থা ছিল প্রাক রাষ্ট্রনৈতিক। লিখে দিচ্ছি, হ্যাঁ, প্রাক রাষ্ট্রনৈতিক, তার মতে ছিল প্রাক রাষ্ট্রনৈতিক। হবস কি বলেছিল? প্রাক সামাজিক। কিন্তু লক কি বলছে? প্রাক রাষ্ট্রনৈতিক। ক্লিয়ার? ওকে। তো প্রকৃতির রাজ্য ছিল তখন, প্রাক রাষ্ট্রনৈতিক মানে কি? রাষ্ট্র সৃষ্টির পূর্বের অবস্থা। তো সেখানে এই যে অবস্থা ছিল, সেখানে সমাজ জীবন যেহেতু ছিল রাষ্ট্রনৈতিক, তার মানে রাষ্ট্রের আগে সমাজের জন্ম হয়েছে, কাজে তখন সমাজ হয়ে গেছে, সমাজ ব্যবস্থা ছিল, রাষ্ট্র ছিল না, তাই প্রাক সামাজিক না বলে প্রাক রাষ্ট্রনৈতিক কথাটি ইউজ করছে। তো সেখানে মানুষ সুখী ছিল, তাদের মধ্যে সাম্য ছিল, স্বাধীনতা ছিল, সব কিছুই ছিল। এবং তারা তিনটি অধিকার তাদের আর কি পরিচালিত হতো, তারা যুক্তি দ্বারা, আবেগ দ্বারা, বিবেক দ্বারা তারা পরিচালিত হতো। এবং প্রকৃতির অবস্থায়, সেই অবস্থায় মানুষ তিনটে অধিকার ভোগ করত। স্বাভাবিক অধিকার বলা হয় যেগুলিকে, স্বাভাবিক অধিকার বা ন্যাচারাল রাইটস। কি? একটা হচ্ছে জীবনের অধিকার, সম্পত্তির অধিকার এবং স্বাধীনতার অধিকার। জীবন, সম্পত্তি এবং স্বাধীনতার অধিকার তারা ভোগ করত। জীবন, সম্পত্তি এবং স্বাধীনতার অধিকার, এই সব অধিকারকে লক কি বলেছেন? এর আগেই বললাম, প্রাকৃতিক অধিকার। কিন্তু এই প্রাকৃতিক অধিকার থাকা সত্ত্বেও বেশ কিছুদিন পর তাদের অসুবিধা হয়। কি? প্রাকৃতিক আইনের কোনো সুস্পষ্ট সংজ্ঞা তখন জানা ছিল না, আইন ব্যাখ্যা করার কোনো ব্যবস্থা ছিল না, আইনকে বলবৎ করার জন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষ ছিল না। এই তিনটে কারণে প্রকৃতির রাজ্যের অবস্থা খুব খারাপ হয়ে যায়, সিচুয়েশনটা অসম্পূর্ণতা একটা দেখা দিয়েছিল। মানুষের নিরাপদ জীবন ছিল না, অনিরাপত্তার একটা ফিল তাদের কাছে ছিল আর কি, ফিল করতো, সিকিউরিটি তারা ঠিকঠাকভাবে পেত না আর কি। তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য মানুষ দুটি চুক্তি করে। কটা চুক্তি করে? দুটি চুক্তি। কি চুক্তি করে? প্রথমত মানুষ বা জনগণ নিজেদের সঙ্গে নিজেদের একটা চুক্তি করে, জনগণের চুক্তি, আর দ্বিতীয়ত জনগণের সঙ্গে চুক্তি হয় রাজার। প্রথমটা হয় জনগণের সঙ্গে জনগণের, দ্বিতীয়টা হয় জনগণের সঙ্গে রাজার। পরীক্ষা আসে কটা চুক্তি, ঠিক আছে? এই চুক্তি করার পর
তারা আবার সেই পুরনো যে সম্পদ, জীবন, সম্পত্তি, স্বাধীনতার অধিকার পেয়ে যায় এবং একজন রাজাকে ক্ষমতায় বসিয়ে দেয় মসনদে সব কিছু ঠিকঠাক করার জন্য। এবং রাজা যদি এখানে দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে জনগণ রাজাকে ক্ষমতা থেকে, মসনদ থেকে, গদি থেকে ছুঁড়ে ফেলতে পারবে, ছুঁড়ে ফেলে দেবে। কেন? কেননা এখানে রাজা চুক্তির অংশ। হবসের ক্ষেত্রে করেনি চুক্তি, কিন্তু এখানে তো জনগণ নিজেদের মধ্যে প্রথম চুক্তিটা করছে, দ্বিতীয়টা করছে জনগণের সঙ্গে রাজার। কাজে এখানে রাজাও চুক্তির যেহেতু অংশ, তাই রাজা যদি জনগণের চাহিদা, অধিকারগুলি দিতে ব্যর্থ হয় তো সেক্ষেত্রে রাজাকে মসনদ থেকে জনগণ বিতাড়িত করতে পারবে। এর মধ্যে দিয়ে জন লক রাজনৈতিক সার্বভৌমিকতার তত্ত্বের জন্ম দিয়েছেন, রাজনৈতিক সার্বভৌমিকতা তত্ত্বের জন্ম দিয়েছেন। ওকে, এবার আমরা জেনে দেব ফরাসি দার্শনিক জ্যাক রুশোর অভিমত। তিনি ঠিক কি বলছেন। তিনিও অন্যান্য তাত্ত্বিকদের মতো, সালটা ছিল 1762। 1762 সালে তার একটা বিখ্যাত গ্রন্থ সবাই জানেন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট নামে একটা গ্রন্থ প্রকাশিত হয় তার 1762 সালে। এবং এই গ্রন্থে রুশো কী বলছেন? রুশো তার রাষ্ট্র সংক্রান্ত যে তত্ত্ব সেটাকে উপস্থাপন করছেন। এখানে তিনি বলছেন আদিম মানুষ বসবাস করত কোথায়? প্রকৃতির রাজ্যে। কোথায় বসবাস করত? প্রকৃতির রাজ্যে। একদম প্রকৃতির রাজ্যে আদিম মানুষ বসবাস করত। ঠিক আছে, ভালো কথা। এবং সেখানে মানুষের জীবন ছিল অত্যন্ত সহজ সরল, নম্র, ভদ্র, অনাড়ম্বর এক জীবনযাপন তারা করত। এখানে মানুষের মধ্যে কোনো কলহ বিবাদ, হিংসা বিদ্বেষ কোনো কিছুই ছিল না। তারা সম্পূর্ণ স্বাধীনভাবে প্রকৃতির রাজ্যে উন্মুক্তভাবে তাদের স্বাধীন জীবনযাপন করত। রুশোর এই যে চিত্র, মানুষ যে কত সুন্দরভাবে সুখে শান্তিতে বসবাস করত, সেটাকে তিনি বলছেন মর্তের স্বর্গ, অর্থাৎ মর্তের স্বর্গস্বরূপ সেখানে এমন একটা অবস্থা ছিল। কিন্তু আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, উত্তরোত্তর জনসংখ্যা বৃদ্ধি, ব্যক্তিগত ধনসম্পত্তির উদ্ভব এবং মানুষের বিচার বুদ্ধি বিকাশের সঙ্গে সঙ্গে শুরু হয় মানুষের মধ্যে যখন বিচার বিবেক চলে আসতো তখন তারা কে ধনী কে দরিদ্র সেটা জাস্টিফাই করতে যখন শুরু করে তখন তাদের মধ্যে যুদ্ধ, হিংসা, মারামারি যা যা আছে সব কিছু শুরু হয়ে যায়। এর ফলে এই যে মর্তের স্বর্গ হয়ে যায় মর্তের নরক। মর্তের নরক এই অবস্থা থেকে মানুষ রক্ষা পাওয়ার জন্য নিজেদের মধ্যে একটা চুক্তি করে বলে বলছেন রুশো। আবার প্রথম থেকে বলে দিই, রুশো বলছে আদিম মানুষ ছিল খুবই শান্ত, ভালোভাবে প্রকৃতির রাজ্য নামে একটা জায়গায়, প্রকৃতির রাজ্যে তারা অবস্থান করত, ভালোভাবে তারা জীবনযাপন করত, সব কিছুই ঠিক আছে। মানুষের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কলহ কিচ্ছু ছিল না, রাগঢাক কোনো কিছু ছিল না। সেখানে তারা সহজ সরলভাবে বসবাস করত, মুক্ত জীবনযাপন করত, স্বাধীনতা, অবাধ স্বাধীনতা তারা উপভোগ করত এবং সেটাকে রুশো বলছে মর্তের স্বর্গ। কিন্তু বেশ কিছুদিন পর প্রচুর পরিমাণে ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি, এক নম্বর কারণ কি? জনসংখ্যা বৃদ্ধি। এবং এই জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের মধ্যে সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি, ধনসম্পত্তির কনসেপ্ট চলে আসছে এবং মানুষের বিচার বুদ্ধির উন্মেষ ঘটে যাচ্ছে যখন, তখন মানুষ জাস্টিফাই করতে পারছে, এই রে তোমার কাছে সম্পদ কম, তুমি তো গরিব, আমার কাছে সম্পদ বেশি, আমি ধনী। এইভাবে আর কি ব্যক্তিগত সম্পদকে কেন্দ্র করে তাদের মধ্যে শুরু হয়ে যায় মারামারি, হানাহানি, খুনোখুনি, আবার হত্যা, হিংসা, যোগ। ঠিক আছে, এর মধ্যে দিয়ে মর্তের স্বর্গ হয়ে যায় মর্তের নরক। এবং এই অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মানুষ, রুশো কি বলছেন, একটা চুক্তি করেন। কাদের মধ্যে কাদের চুক্তি? জনগণের সঙ্গে জনগণের চুক্তি হয়, জনগণের সঙ্গে জনগণের একটা চুক্তি হয় এবং এই চুক্তির দ্বারা জনগণ সার্বভৌম ক্ষমতা অর্জন করেছিল। সার্বভৌম ক্ষমতা অর্জন করেছিল কে? রাজা, বাদশাহ নয়, এখানে জনগণই সার্বভৌম ক্ষমতা পেয়েছিল। এবং সেই ক্ষমতা কার কাছে ছিল?
এই সার্বভৌম শক্তিটাকে কার হাতে দেওয়া হয়েছিল? সাধারণ ইচ্ছার হাতে, সাধারণের ইচ্ছা বা জেনারেল উইলের হাতে তুলে দেওয়া হয়েছিল। সাধারণের ইচ্ছার হাতে তুলে দেওয়া হয়েছিল। ঠিক আছে, সাধারণের ইচ্ছার অধীনে নিজেদের স্থাপন করে একদিকে যেমন মানুষ প্রকৃতির ওপর তার অবাধ অধিকার এবং স্বাভাবিক স্বাধীনতা হারিয়েছিল, ঠিক তেমনি তারা রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বীকৃতি পেয়েছিল। রুশোর সাধারণের ইচ্ছা বা সাধারণ ইচ্ছা হবস কল্পিত রাজার মতোই চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার অধিকারী। যেমন রাজাকে চূড়ান্ত ক্ষমতা দিয়েছিল, এখানে চূড়ান্ত ক্ষমতা দিচ্ছে সাধারণের ইচ্ছার হাতে, অর্থাৎ জনগণের ইচ্ছার হাতে। তবে রাষ্ট্র জনগণের সক্রিয় ইচ্ছার ওপর প্রতিষ্ঠিত হয়। এর ফলে মধ্যে দিয়ে রুশো আর কি পপুলার সভরেন্টি বা জনপ্রিয় সার্বভৌমিকতা বা জনগণের সার্বভৌমিকতার জন্ম দেয়। জনগণের সার্বভৌমিকতার জন্ম দেয়। এই যে তিনজন তাত্ত্বিকের কথা বললাম, অর্থাৎ সামাজিক চুক্তি মতবাদ এক কথায়, এই সামাজিক চুক্তি মতবাদ কি সমালোচনার ঊর্ধ্বে? কি মনে হয়? হবে? কখনো নয়। এটাও সমালোচনা ঊর্ধ্বে নয়, এখানেও সমালোচনা করেছে মানুষ। সমালোচনা করে মানুষের কাজ, তাই না? কি বলছে দেখুন। প্রথমত, এটাকে একটা অনৈতিহাসিক মতবাদ হিসাবে সমালোচকগণ মনে করছেন, কেননা সামাজিক চুক্তি মতবাদের ঐতিহাসিক কোনো ভিত্তি নাই। দ্বিতীয়ত, এটা হচ্ছে কল্পনাপ্রসূত একটা মতবাদ, গার্নার বলছেন। তৃতীয়ত, এটা একটা বিপজ্জনক মতবাদ। চতুর্থত, ইতিহাসের এখানে বিকৃতি করা হয়েছে বলে সবাই মনে করছেন, অনেক তাত্ত্বিক। এখানে ইতিহাসের কোনো কিছু নেই বলে মনে করছেন তারা, পুরোপুরিভাবে একদম বিকৃতি ঘটানো হয়েছে। প্রকৃতির অধিকার এবং স্বাধীনতার অস্তিত্ব অসম্ভব বলে মনে করছেন সমালোচকগণ। যেমন অধ্যাপক বার্ক তিনি বলছেন এই মতবাদ হলো, সামাজিক চুক্তি মতবাদ হলো অরাজকতার সারসংক্ষেপ মাত্র। আধুনিক রাষ্ট্র ধারণার পরিপন্থী এই মতবাদ একটি ভ্রান্ত ধারণা, অসম্পূর্ণ মতবাদ। জনমতের ওপর আধিক্য, চুক্তির দ্বারা রাষ্ট্র সৃষ্টি হতে পারে না, এগুলি হচ্ছে এর সমালোচনা। যাই হোক, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অধ্যাপক গিলক্রিস্ট পরীক্ষা আসার মতো প্রশ্ন, যেহেতু এটা একটা কথা বলেছিলেন এই মতবাদকে নিয়ে। ঐশ্বরিক মতবাদ প্রথমে আমরা জেনেছিলাম না, ঐশ্বরিক মতবাদ। এই ঐশ্বরিক মতবাদ আর সামাজিক মতবাদ হচ্ছে পরস্পর বিরোধী। অর্থাৎ গিলক্রিস্ট সাহেব বলছেন ঐশ্বরিক মতবাদ হচ্ছে সামাজিক চুক্তি মতবাদের প্রধান শত্রু। সামাজিক চুক্তি মতবাদের প্রধান শত্রুকে ঐশ্বরিক মতবাদ। ওকে, নেক্সট। এবার আলোচনা করব এর পরের গুরুত্বপূর্ণ একটি টপিক, বিবর্তনমূলক মতবাদ বা বিবর্তনবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিবর্তনমূলক মতবাদ বা বিবর্তনবাদ। আমরা জানি মানুষ সামাজিক জীব, তার স্বভাবজাত প্রবৃত্তি তাকে সমাজ ও রাষ্ট্র গঠনের অনুপ্রেরণা দিয়েছে, এটা সত্য কথা। কিন্তু রাষ্ট্র কি একদিনে গঠিত হয়েছে? না, গঠিত হয়নি। রাষ্ট্র হলো বিরামহীন ক্রমবিবর্তন ও পরিবর্তনের সুদীর্ঘ পথ অতিক্রম করে গঠিত হয়েছে রাষ্ট্র। রাষ্ট্রের যারা উৎপত্তি সংক্রান্ত ব্যাখ্যাকার, ঐশ্বরিক উৎপত্তিবাদ, বল প্রয়োগ উৎপত্তিবাদ, সামাজিক চুক্তি মতবাদ, এগুলি কোনোটাই সঠিকভাবে ব্যাখ্যা প্রয়োগ করতে সক্ষম হয়নি। কারণ এগুলিকে কল্পনার আশ্রয় নিয়ে এই মতবাদগুলিকে উপস্থাপন করা হয়েছিল, যার কোনো ঐতিহাসিক ভিত্তিই নাই। তাই অধ্যাপক গার্নার বলছেন রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি নয়, প্রবল পশুশক্তির ফল নয়, চুক্তির দ্বারা সৃষ্টিও নয়, এমনকি রাষ্ট্রকে পরিবারের সম্প্রসারণও বলা যায় না। গার্নারের এই মতবাদ, এই কথাটিকে যদি আমরা গ্রহণ করি দেখি, তাহলে আমাদের মনে প্রশ্ন জাগবে, তাই তো? রাষ্ট্রকে ঈশ্বর কর্তৃক সৃষ্ট নয়,
পশু শক্তির ফল নয়, চুক্তির ফসল নয়, পরিবারের সম্প্রসারণ নয়, তাহলে রাষ্ট্র কি? প্রশ্ন জাগছে আমাদের মধ্যে। উত্তর দিচ্ছেন বার্জেস। বার্জেস সাহেব উত্তর দিচ্ছেন, তিনি বলছেন রাষ্ট্র হলো মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল। রাষ্ট্র হলো মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল। অর্থাৎ মানব সমাজের ঐতিহাসিক ক্রমবিকাশের বিভিন্ন ফলে বিভিন্ন উপাদানের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বিভিন্ন স্তর অতিক্রম করে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এমনি এমনি হয়নি বর্তমান অবস্থা, বিভিন্ন ঘাত প্রতিঘাত পার করে এসেছে। এক্ষেত্রে লিকক বলছেন, স্টিফেন লিকক, সভ্যতার কোনো এক বিশেষ লগ্নে রাষ্ট্র জন্মলাভ করেনি, তাকে কোনো আন্দোলন বা পরিকল্পনার ফল বলা যায় না। সুদূর অতীতকাল থেকে ক্রমবিকাশের পথ বেয়ে রাষ্ট্র আধুনিক রূপ ধারণ করেছে। এবং এখানে কতগুলি স্তর আছে, স্টেপ, সেগুলি তো আলোচনা করবই। উদাহরণটা দেওয়ার আগে বলে দিই, বার্জেস, গার্নার, স্টিফেন লিকক, এদেরকে আমরা ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনমূলক মতবাদের সমর্থক প্রবক্তা বলতে পারি। বার্জেসের যে বক্তব্যটা, রাষ্ট্র সৃষ্টি হয়েছে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, ক্রমবিকাশের মধ্যে দিয়ে, সেটা রাষ্ট্রের, আর গার্নার যেটা বলেছিলেন, ঈশ্বরের সৃষ্টি নয়, পশুশক্তির ফল নয়, চুক্তির ফল নয়, পরিবারের সম্প্রসারণ নয়। এবং উত্তরে বার্জেস বলেছিলেন রাষ্ট্র হলো কি? মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল। আদৌ কি সেটা সত্য? হ্যাঁ। এক্সাম্পল, আমাদের ভারতের কথা বলি, অন্য কোথাও যাচ্ছি না। পুরোটা আঁকলাম না, হ্যাঁ। তো ছবিটা একটু দেখানো দরকার আছে, একটু দেখবেন কষ্ট করে। প্রথম অবস্থায় আসি। এই রে, গন্ডগোল হয়ে গেল একটু। আঁকছে না, যাই হোক এইটুকুই করলাম। এখানে আছে পাকিস্তান, এটা হচ্ছে ভারত। তো একটা সময় ছিল না, যখন হরপ্পা সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। হরপ্পা সভ্যতায় এই যে ভারত এবং বর্তমান পাকিস্তানের যে সীমারেখা, এই দুটোর মধ্যে কিন্তু ছিল। তারপর ভারতীয় উপমহাদেশে কি আসলো? ভারতীয় উপমহাদেশে আসলো মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, সুলতানিরা ডাইনেস্টি, মুঘল সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য, মারাঠা সাম্রাজ্য। তারপর আস্তে 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 বর্তমান যে ফল, দুটো পৃথক রাষ্ট্র হয়ে যায়। একটা হচ্ছে ভারত, একটা পাকিস্তান, একটা বাংলাদেশ। এটা কিন্তু আমরা দীর্ঘ একটা বিবর্তনের মধ্য দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি, রাতারাতি কিন্তু হয়নি। ওকে, এর বেশ কিছু উপাদানের কথা বলছিলাম কিছুক্ষণ আগে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা রয়েছে, যার মধ্যে প্রথমত খুবই গুরুত্বপূর্ণ উপাদান যেটি রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক বা আত্মীয়তাবোধ হল রাষ্ট্র সৃষ্টির প্রথম এবং প্রাথমিক উপাদান। পরিবার হলো প্রাচীনতম একটা সামাজিক প্রতিষ্ঠান, আমরা জানি। মানুষের জৈব প্রবৃত্তি, নারী এবং শিশুদের রক্ষার প্রাথমিক প্রয়োজন যেটা পরিবার থেকে হয়, এবং আস্তে আস্তে পরিবার হয়ে সেখান থেকে আস্তে আস্তে রাষ্ট্র হয়েছে বলে বলছেন। যেমন ম্যাকাইভারের কথাটা আমি বিশ্লেষণ করব। আত্মীয়তাবাদ সৃষ্টি করলো সমাজের এবং সমাজ সৃষ্টি করলো রাষ্ট্রের। পরিবার হলো বিভিন্ন পরিবারের মধ্যে রিলেশনশিপ, আত্মীয়তাবোধ হলো। আত্মীয়তাবাদ থেকে সৃষ্টি হলো কি একটা সমাজের, এবং এই সমাজ থেকে সৃষ্টি হলো রাষ্ট্রের বলে মনে করছেন কে? ম্যাকাইভার। আমরা ধর্মের কথা বলতে পারি, খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমরা যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক চেতনা, রাজনৈতিক চেতনার কথা উল্লেখ করতে পারি রাষ্ট্র সৃষ্টিতে বিবর্তনমূলক মতবাদের বিভিন্ন উপাদান হিসাবে। এই মতবাদ কি সমালোচনার ঊর্ধ্বে? নয়। এই মতবাদও সমালোচনার ঊর্ধ্বে নয়। সবাই, বিভিন্ন তাত্ত্বিকরা সমালোচনা করেছেন। যেমন এই মতবাদকে কেউ কেউ মৌলিকতাবিহীন একটা মতবাদ হিসাবে উল্লেখ করেছেন। পূর্ণাঙ্গ মতবাদ নয় এটি একটি, সেটা বলছেন।
মার্ক্সবাদীরা এই মতবাদের সমালোচনা করছে, ঠিক আছে, জটিল একটা মতবাদ ইত্যাদি বিষয় কিন্তু এখানেও রয়েছে। যাই হোক, এই হচ্ছে এক কথায় সংক্ষেপে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মতবাদ, ঐশ্বরিক মতবাদ, বল প্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তি এবং বিবর্তনমূলক মতবাদ। এই বিষয়ে যদি কারো কোনো ডাউট থাকে, প্রশ্ন থাকে, কমেন্ট করবেন, জানাবেন, কিংবা ওই তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। যদি কেউ আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন হোক কিংবা পাবলিক সার্ভিস কমিশন হোক কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং বাংলার প্রিপারেশন নিতে চান, নেট সেটের রাষ্ট্রবিজ্ঞানের প্রিপারেশন নিতে চান, WBCS পরীক্ষার আপনারা যদি কেউ প্রিপারেশন নিতে চান, পলিটি, ইন্ডিয়ান পলিটি বিশেষ করে, কিংবা WBCS পলিটিক্যাল সায়েন্স অপশনাল, তো অবশ্যই যোগাযোগ করবেন। ক্লাস শুরু হয়ে গিয়েছে, আগে থেকেই আমার বুদ্ধিমানের কাজ হবে প্রিপারেশন নেওয়া, আর বাড়িতে পারলে তো খুব ভালোই, ক্লাসে ভিডিও দেওয়া হবে, সেখানে অনলাইন ক্লাস, ভিডিও ক্লাস, রেকর্ডেড ক্লাস তো থাকছেই, সঙ্গে টেস্ট সিরিজ, নোট, স্মার্ট নোট সব কিছুই থাকবে। যোগাযোগ করার জন্য অবশ্যই এখানে নাম্বারটা দেখতে পাচ্ছেন 7679955216। আবারও বলছি 7679955216, এই নাম্বারে কল করবেন। ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দেওয়া থাকছে, কিংবা হোয়াটসঅ্যাপও করতে পারেন আপনারা যারা অ্যাডমিশন নেবেন। এবং আপনাদের যদি ভাই বোন থাকে কিংবা আপনারা যদি নিজেরাও কেউ অ্যাডমিশন নিতে চান অনলাইনে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভালো একটা রেজাল্ট করার জন্য আপনারা যদি কেউ পড়তে চান, আপনাদের যদি কেউ থেকে থাকে, তবে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, ভূগোল, বাংলা, ইংরেজি পড়ার জন্য 7679955216 এই নম্বরে কল, হোয়াটসঅ্যাপ করার মধ্য দিয়ে ক্লাসে জয়েন করে যান। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তীতে ক্লাসগুলিতে। আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে সেগুলি অবশ্যই কমেন্ট করে জানান এবং অবশ্যই লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের আরও বেশি বেশি অনুপ্রেরণা যোগায়, উৎসাহ যোগায়, এবং এর মধ্য দিয়ে আপনাদেরই পরিবার, সোহেল এক্সক্লুসিভ পরিবারকে এগিয়ে নিয়ে চলুন, এবং যেন আপনাদের পরিবার এগিয়ে যায়, ভালো থাকে এবং সবাইকে যে পরিষেবা দিচ্ছে সেই পরিষেবা প্রদান করতে পারে, সেই জন্য অবশ্যই সবাই দোয়া আশীর্বাদ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই।